বীরভূমের একটি বাঘ নাকি ছাড়া পেয়েছে। এতটা ভয় পেয়েছে বিজেপি, কথা দেখে বাংলার মানুষ বুঝতে পারছে ভয়ে কিন্তু কুঁকড়ে গেছে। অনুব্রত মণ্ডল একজন বীরভূমের বাঘ বলে পরিচিত, তার জামিনে ঘুম উড়েছে বিজেপি। আপনাদেরকে কলকাতা টিভির এই রিপোর্টটি আমি দেখাতে চলেছি। সকলকে অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন। ঢুকিয়ে দিয়েছি। সাংবাদিকদের সামনে একদা সহকর্মীকে জেলে পোড়ার পরে দন্ত বিকশিত করে তার আনন্দ প্রকাশ করেছিলেন অধুনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আবার নিজের অনুগামী কেবল নয়, বিধানসভাতেও এই ঢুকিয়ে দেব, পুড়ে দেব, রেড করাবো ইত্যাদি বলেই থাকেন। তো তার কথা সেদিন অক্ষরে অক্ষরে পালন করে ইডি জেলে পাঠিয়েছিল অনুব্রত মণ্ডলকে। এরপর কদিন আগেই মেয়ে জামিন পেয়েছিল। এবার অনুব্রত মণ্ডল বীরভূমের কেষ্ট মোড়লও জামিন পেলেন, জেলের বাইরে এলেন। 2022-এর 11ই আগস্ট ওনাকে গ্রেফতার করা হয়েছিল, মানে 2 বছরও বেশি জেল খেটে তিনি বের হলেন। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে একটা অভিযোগেরও তথ্য প্রমাণ ইত্যাদি আদালতকে দিতে পারেনি বলেই বিচারক অনুব্রত মণ্ডল বা তার কন্যাকে জামিন দিয়েছেন। কিন্তু এর মধ্যে পত্রপত্রিকায় তাণ্ডব চলেছে বললেও কম বলা হবে। প্রথমে তাকে রাখা হয়েছিল আসানসোলের সংশোধনাগারে, সেখানে নাকি কেষ্ট আছেন সমেজাজে, সেখানে নাকি কেষ্ট পোস্ত ভাত কলাইয়ের ডাল দিয়ে মেখে খাচ্ছেন, সেখানে নাকি কেষ্টদার দেখাশোনার জন্য হাজির ছিল জনা 10 কয়েদি। বাঙালি পড়ছে আর হেঁচকি তুলছে। আমোদ গেড়ে সেই সকল বাঙালির ফুর্তি.com। আলোচনা শুরুই হচ্ছে, জানিস তো কেষ্টদা গতকাল ব্ল্যাক বেঙ্গলের মাংস দিয়ে ভাত খেয়েছেন। তো এসব ছাপাছাপি হতেই নড়ে চড়ে বসলেন সিবিআই আধিকারিকরা। রাশি রাশি, লক্ষ লক্ষ গরু পাচার, লক্ষ লক্ষ গাড়ি বালু পাচার, কয়লা পাথর, ধান চাল, আরো কত কি। নারী পাচারটা যে কেন বাদ রেখেছিল কে জানে। তো যাই হোক, ওনাকে 7ই মার্চ নিয়ে যাওয়া হলো দিল্লিতে সিবিআই হেফাজতে, তারপরে তিহারে। কেন? উনি খাসির মাংস খাচ্ছিলেন বলে, নাকি বীরভূমের নির্বাচন সামলাতে? এবং সেই সময় খবরের কাগজ বিশ্বস্ত সূত্রের খবরের নামে কি কি চেপেছিল? ঘটনার সূচনা বলা হয়েছিল 2015 সালে, মানে 2011 থেকে 2014 পর্যন্ত কেষ্টমোড়ল হাত গুটিয়ে বসেছিল। তারপরে 2015 থেকে গরু পাচারে নামলো। এর আগে কারা বাংলাদেশে গরু পাচার করত? সেই দেব শিশুরা কারা? বৃহৎ সংবাদ মাধ্যমের দালালেরা সেসব তথ্য খবর কিন্তু পাননি। 24 ঘন্টা ধরে মহা আনন্দে যা বাজারে ছড়ানো হলো, সেই সময় লালগোলা, ডোমকল, জঙ্গিপুর, ঔরঙ্গাবাদে শুল্ক দফতরে গরু নিলামের দায়িত্বে ছিলেন এনামুল হক এবং তার সহযোগী JHM ভাই বলে পরিচিত জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির এবং মেহেদি হাসান। তাদের সঙ্গে ছিলেন শেখ আব্দুল লতিফ এবং আরো কয়েকজন। সাধারণত সীমান্তে পাওয়া বেওয়ারিশ গরুই নিলাম হয়, সেই টাকা যায় সরকারি তহবিলে। নিলামে কেনা গরু বিক্রি করে যেহেতু বিশেষ লাভ হতো না, দ্রুত এই দলটি গরু পাচারের কাজে জড়িয়ে পড়েন। বলছি বাকি কথা বিরতির পরে, সঙ্গে থাকুন। তখন শুল্ক ভবনে গরু নিলাম হতো নামমাত্র। এনামুল আর তার সঙ্গীরা নিজেদের নামে বা চেনা পরিচিতদের নামে ওই গরু কিনে নিতেন। নিলামের গরু ছাড়াও সীমান্তের কাছে থাকা বিভিন্ন জেলার হাট থেকে গরু সংগ্রহ করা হতো। ইলামবাজার পশুহাট, বীরভূম পশুহাট, বীরভূমের পাকুর পশুহাট, মুর্শিদাবাদের সাগরদিঘি, ওমরপুর পশুহাট, উত্তর দিনাজপুরের লালগোলা পশুহাট থেকে গরু আনাতো এনামুলেরা। এর মধ্যে বীরভূমের হাট থেকে গরু কেনা এবং বীরভূমের ওপর দিয়ে গরু নিয়ে যাওয়ার কাজের দায়িত্বে ছিলেন আব্দুল লতিফ ওরফে হিঙ্গল। গরু পাচারের পুরো কাজটি নিয়ন্ত্রিত হতো একটি হোটেল থেকে। হোটেলটির নাম সোনার বাংলা। এর মালিকানা ছিল এনামুলের সহযোগী ওই 3 ভাইয়ের, যারা একসঙ্গে JHM ব্রাদার বলে পরিচিত। এই সোনার বাংলা হোটেলেই পরে হয়ে ওঠে গরু পাচারের কেন্দ্র। হোটেল ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, বদলে সোনার বাংলায় চালু হয় মার্বেলের ব্যবসা। কিন্তু সেটা ছিল লোক দেখানো, আসলে ভেতরে নিজের অফিস খুলেছিলেন এনামুল। ভারত বাংলাদেশ সীমান্তের কাছেই ছিল সোনার বাংলা, সেখানেই তৈরি হয় গরু পাচারের সিন্ডিকেট। প্রথমে সোনার বাংলার কাজ সামলাতেন 3 ভাইয়ের একজন হুমায়ুন ওরফে পিন্টু হাজি। পরে দায়িত্ব বদলায়। বিভিন্ন হাট থেকে গরু নিয়ে আসা ট্রাকের চালকদের আসতে হতো এই সোনার বাংলার অফিসে। এখান থেকেই ঠিক হতো কোন সীমান্তে কোন গাড়ি যাবে,
যেমন মুর্শিদাবাদের বিএসএফ এর 36 নম্বর ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত বিওপি নিমতিতা, বিওপি খান্ডুয়া, বিওপি গিরিয়া। যে ট্রাক ড্রাইভারেরা গরু আনতেন তাদের একটি টোকেন দেওয়া হতো, যাতে পুলিশ বা স্থানীয় প্রশাসন এই গরুর ট্রাকের যাতায়াতে কোনো বাধা না দেয়। এরপর সীমান্ত এলাকায় এই গরু তুলে দেওয়া হতো স্থানীয় রাখালদের হাতে, যাদের কাছে এই সীমান্ত এলাকা হাতের তালুর মতো চেনা। রাত 11টা থেকে ভোর 3টে ছিল এই সময়টা গরু পাচারের সময়। এই ব্যাপারে এনামুল এবং তার সঙ্গীরা আগে ভাগে বিএসএফ এর সঙ্গে সেটিং বা বোঝাপড়া করে রাখতেন। বিএসএফ এর পরোক্ষ সাহায্যেই রাতের অন্ধকারে ভারতের সীমান্ত থেকে গরু নিয়ে বাংলাদেশে পৌঁছে দিতেন ওই রাখালেরা। ইডি চার্জশিটে জানিয়েছে, বীরভূমের পশুহাট থেকে গরু কেনা এবং তা সুরক্ষিতভাবে নজর বাঁচিয়ে মুর্শিদাবাদে পাঠানোর দায়িত্বে ছিল অনুব্রত। নিরাপত্তার এই দায়িত্বের বদলেই এনামুলদের কাছ থেকে টাকা আসতো অনুব্রতের কাছে। এনামুল এবং লাতিফ এ ব্যাপারে অনুব্রতের সঙ্গে যোগাযোগ রাখতেন তার দেহরক্ষী সাইদুল হোসেনের ফোনে। এনামুল এবং সাইদুলের যোগাযোগের প্রমাণ হিসেবে কল ডিটেলসের বিস্তারিত তথ্যও রয়েছে চার্জশিটে। এর সঙ্গে কটা ধান কল, কত ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা আছে, কবার লটারি পেয়েছে, মেয়ে স্কুলে না গিয়ে টিচার মাইনে পায়, সেসব নাকি সব হিসেব দেখরেখ করে। কিন্তু একটা সময় এই খবরগুলো সেই সব অ্যাঙ্কারের ছদ্মবেশে চিল্লানে সরাসদের হাজার চেল্লামিল্লি সত্ত্বেও টিআরপি তুলছিল না। কাজেই এটা থাক, অন্য কিছু আনো মাঠে। সেই হিসেবেই আপডেট কমে আসে মিডিয়ায়, কারণ অপরাধ মোটের ওপর তো প্রমাণিত। আজ 2 বছর পরে দেখা যাচ্ছে প্রমাণ তো দূরস্থান, ইডি এইসব নিয়ে বিশেষ কোনো তথ্যই জমা দিতে পারেনি। এবং শুধু অনুব্রতর বিরুদ্ধেই না, কেজরি, মনীষ, মানিক, সুকন্যা সবাই লাইন দিয়ে ছাড়া পাচ্ছেন। সর্বত্রই উৎসব, দিল্লি থেকে বীরভূম। অনুব্রত মণ্ডল বস্তুত ক্লিন চিট পেলেন। ফিরছি আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। জামিন হলেও এক্ষেত্রে সেটাই প্রায় মুক্তির কাছাকাছি, কারণ নতুন আইনের দৌলতে ইডি যাকে খুশি ধরে জেলে পুরে রাখতে পারে, প্রমাণ টমান লাগে না। কাজে এইসব জামিন দেখায়, দোষ প্রমাণের ধারে কাছেও এগোতে পারেনি তারা। কেউ কি সেই সম্পাদক অ্যাঙ্কারদের কলার ধরে আর জিজ্ঞেস করতে পারবেন যে সেদিন এই মিথ্যেগুলো কার এবং কিসের বিনিময়ে ছড়িয়েছিলেন? কোনো প্রশ্নই থাকবে না। একে একে জেলে পোড়া হচ্ছে, জেলে পোড়ার পরেই কত গল্প, কত কেচ্ছা কাহিনী, কত সানসানিখেজ স্কুপ রিপোর্টিং, কত ব্রেকিং নিউজ। আজ কৃষ্ণমোড়ল খেলেন তার প্রিয় মাছের টক, জানালেন ভালোই করেছে। উফ, কি ব্রেকিং! অবশ্য সাংবাদিক বা অ্যাঙ্কারদের আর দোষ কোথায়? পাপি পেট কা সওয়াল হ্যায়। আমরা কিন্তু সেই 2022 সালের 30শে অগস্ট এই চতুর্থ স্তম্ভ অনুষ্ঠানেই বলেছিলাম, আই কোট, অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল নিয়ে অনেক খবর হয়েছে। এগুলো ছিল গুড় বাতাসা, চড়াম চড়াম, ঢাক বাজানো ইত্যাদি। কিন্তু ওনার নেতৃত্বে বেআইনি টোল চলতো, ওনার 5, 6, 8, 10টা চালকল ছিল, ওনার মেয়ে স্কুলে না গিয়ে মাইনে পেতেন। এসব খবর আগে হয়নি কেন? সাংবাদিকরা জানতেন, খবর করেননি কেন? একটা কাগজে দেখলাম গত 3 বছরে 450 কোটি টাকার গরু পাচারের টাকা ভাগ হয়েছে 3-4 জন নেতার মধ্যে। জেনে ফেলেছেন। কখন জানলেন? তখন যখন সিবিআই বা ইডি অনুব্রত মণ্ডলকে জেলে নিয়ে গেছে। 3 বছরে 450 কোটি টাকা লাভের বাটোয়ারা। আসুন একটু হিসেব করি। কেনার খরচ, নিয়ে যাওয়ার খরচ, বিএসএফ এবং ওপার বাংলার বর্ডার গার্ডদের ঘুষ সব বাদ দিয়ে একটা গরুতে কত লাভ থাকতে পারে? গরু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানলাম কম বেশি 1002 টাকা। সেই হিসেব মেনে 80 লক্ষ গরু পাচার করলে এই লাভ হবে। এই বিশাল সংখ্যক গরু পাচার হলো বাংলাদেশে। সাংবাদিকরা একবারও এই সীমানার বিএসএফ এর দায়িত্বে থাকা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন না। কিন্তু পাকে চক্রে যদি তিনি জেলে যান, তাহলে শোনা যাবে তিনিও লুঙ্গি পরে বর্ডারে থাকতেন। একটা করে সিবিআই রেড হচ্ছে, ইডি আসছে, ইনকাম ট্যাক্স আসছে, খবরের বন্যা বয়ে যাচ্ছে। আনকোট। ইউটিউবে রয়েছে, চেক করে নিন। হ্যাঁ, সেদিনই আমরা বলেছিলাম এক নেতার চড়াম চড়াম ঢাক বাজানো নিয়ে খবর হোক, রাস্তা জুড়ে উন্নয়ন নিয়ে খবর হোক, গাঁজা কেসে পুড়ে দেব নিয়ে খবর হোক। কিন্তু এই অভিযোগগুলোর একটা সপক্ষে কেন কোনো তথ্য প্রমাণ হাজির করা হচ্ছে না? আজ সবটা সামনে। সিবিআই
মোদি শাহ শুভেন্দুর ইশারাতে নাচছে, আর বড় সংবাদ মাধ্যম তার আরো বড় সাংবাদিক আর অ্যাঙ্কারেরা কিসের বিনিময় সেই নাচের তাল দেবার জন্য তবলা বাজিয়েছিলেন বা বাজাচ্ছেন, আজ তাও স্পষ্ট। আজ এখানেই শেষ করছি।